তাহলে চলুন আবার একটু পড়াশোনা শুরু করা যাক। দেখতেই পাচ্ছেন স্ক্রিনের মধ্যে ওই দোলের রেসটা আর কাটাতে পারিনি আর কি আমি, সেই জন্য আজকে আবার ওয়াটার নিয়ে পড়বো। অলরেডি দুটো দিন জল টল নিয়ে প্রচুর খেলাধুলা হয়েছে, আবারও আজকেই সেই জল নিয়েই আবার একটু চর্চা করব, ঠিক আছে? তো যাই হোক, যেটা শুরু করব আজকে মেনলি ওয়াটারটা নিয়ে স্টার্ট করব। এর আগের দিন পর্যন্ত আমাদের নিউট্রিয়েন্টসের যে পার্টগুলো ছিল তার সবগুলোই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ফ্রম কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, এইগুলো সবটাই কমপ্লিট হয়ে গেছে। তো একটাই নিউট্রিয়েন্টস আমাদের বাকি রয়েছে, মানে ফান্ডামেন্টালসের মধ্যে একটাই নিউট্রিয়েন্টস বাকি রয়েছে, দ্যাট ইজ ওয়াটার, ঠিক আছে? তো জলটা, হ্যাঁ বলুন। আচ্ছা, ভিডিওগুলো তো অ্যাভেলেবল হয়ে গেছে, ঠিক আছে? যাদের সমস্যা হচ্ছিল আমি আগের দিনও বলেছি, যাদের সমস্যা হচ্ছিল মানে যারা দেখতে পাচ্ছেন না, তো যখন অফিসে আসবেন তখন একবার দেখিয়ে নেবেন, আমাদের আইটি টিমকে একবার দেখিয়ে নেবেন। আদারওয়াইজ আমরা এখান থেকে যখন দেখছি তখন আমরা সেটা অ্যাভেলেবল হয়েছে সেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, সবগুলোই অ্যাভেলেবল হয়ে গেছে। তো যারা দেখতে পাচ্ছেন না, হতেই পারে তাহলে একবার ক্লাসে এসে একটু পে করে নেব। অনেক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে দেখা যাবে। অনেকেরই হতে পারে, ঠিক আছে? অনেকেরই হতে পারে এরকম, যাদের হয়তো ফোনের কোনো আপগ্রেডেশন দরকার বা কিছু, সেই জন্য হতে পারে এটা। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, এবার আমরা শুরু করি ওয়াটারটা নিয়ে। তো যেরকমটা বলছিলাম, মানে জীবনের আরেক নাম জল বা জলই জীবন, এই টার্মসগুলো আমরা ছোটবেলা থেকে অনেক পড়ে এসেছি, রাইট? প্রত্যেকেই আমরা জানি যে ওয়াটারের কী কী ইম্পর্টেন্স রয়েছে আমাদের ডেইলি লাইফের মধ্যে। বিষয়টা হচ্ছে ওয়াটারকে কেন নিউট্রিয়েন্টসের মধ্যে ইনক্লুড করা হয়েছিল। প্রথম অবস্থায় কিন্তু, আচ্ছা কেউ বোধহয় একটু আনমিউট রয়েছে, মিউট করে দেবেন, হ্যাঁ? প্রথম অবস্থায় কিন্তু কখনোই ওয়াটারকে আমাদের নিউট্রিয়েন্টসের মধ্যে ইনক্লুড করা হয়নি। কেন হয়নি? কারণ সেটা একটা নর্মাল একটা প্রসেস, যেটা মানে আমরা জানি যে পৃথিবীরও 1/3 যদি হয় তাহলে সেখানেও 75% রয়েছে আমাদের ওয়াটার। তো সেক্ষেত্রে বলা যায় যে জল এমন একটা জিনিস যেটা ভীষণ ইজিলি অ্যাভেলেবেল। যে কোনো মিডিয়াম থেকে কিন্তু আমরা জল পেতে পারি। এমনকি সেটা আমরা যেরকম ফুড থেকে পাচ্ছি, শুধুমাত্র খাওয়ার থেকে নয়, মানে খাওয়ার জল থেকে নয়, আমরা ফুড থেকে পাচ্ছি, আমরা যে কোনো লিভস থেকে আমরা জল পেতে পারি। এছাড়াও সারফেসের মধ্যেও প্রচুর জল রয়েছে, এই যে চারপাশে যে বাতাস রয়েছে সেখানেও জলীয় বাষ্প রয়েছে। তো প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ওয়াটার ইজ ওয়ান অফ দি মেজর কম্পোনেন্ট, ঠিক আছে? বিশেষ করে দেখা যায় কেন জলকে নিউট্রিয়েন্টসের মধ্যে ইনক্লুড করা হয়েছিল, বিকজ জলের এমন কিছু ইম্পর্টেন্স রয়েছে যেগুলো না হলে আমরা বাকি যে নিউট্রিয়েন্টসগুলোকে আমাদের ডায়েটের মধ্যে ইনক্লুড করছি, দ্যাট উইল নট বি ফুললি অ্যাবজর্বড, ঠিক আছে? প্রত্যেকটা কাজে এই নিউট্রিয়েন্টসগুলোকে ব্রেকডাউন করা থেকে শুরু করে তাদের অ্যাবজর্পশন করা, বা সেগুলো যখন ভাঙছে, যখন তার হাইড্রোলাইসিস হচ্ছে, হাইড্রোলাইসিস মানে উইথ দি প্রেজেন্স অফ ওয়াটার, তো যখন তার হাইড্রোলাইসিস হচ্ছে, এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু জলের প্রয়োজনীয়তা রয়েছে। ওকে, তো সেই জন্যই বিশেষ করে জলটাকে নিউট্রিয়েন্টসের মধ্যে ইনক্লুড করা হয়। এবং জলের একটা মানে খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টারিস্টিক বলতে পারি যে ওয়াটার ইজ অ্যান এক্সেলেন্ট সলভেন্ট। সেই কারণে জলকে বলা হয় সর্বজনীন দ্রাবক। কেন বলা হয়? কারণ জল এমন একটা মিডিয়াম যার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম সব কিছু ডিজলভ হতে পারে, ঠিক আছে? যার ফলে দেখা গেল আমাদের বডিরও কেন 70% জল, বিকজ আমাদের বডির মেইন কনস্টিটিউয়েন্ট হচ্ছে ওয়াটার বা ব্লাড। তো এবার এই লিকুইড মিডিয়ামের মধ্যে শুধু ব্লাড বলে না, আমাদের যে জয়েন্টসগুলো রয়েছে সেখানে যে ফ্লুইডটা রয়েছে, যেটা আমরা জানি সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, আমাদের জয়েন্টসগুলোকে ফ্লেক্সিবল করতে হেল্প করে।
যে কোনো জিনিস, যে কোনো নিউট্রিয়েন্টস হতে পারে, যে কোনো মেটেরিয়ালস হতে পারে, সবটাই কিন্তু অ্যাবজর্ব হতে পারে জলের মধ্যে। এবং আমাদের বডির মধ্যে যে কটা অর্গ্যান রয়েছে, সেই প্রত্যেকটা অর্গ্যানে এই লিকুইড মিডিয়ামগুলো রয়েছে, ঠিক আছে। এমনকি আমি যদি বোনসের মধ্যেও বলি, বোনসটাকে দেখলে তো আমরা, বা বোনসের মধ্যে হাত ঘষলে তো আমরা জল পাবো না, আমাদের হাতটা জল জলে হয়ে যাবে না, বাট স্টিল তার মধ্যেও কিন্তু জল রয়েছে। ইনফ্যাক্ট প্রত্যেকটা বোনসের মধ্যে বা যে জয়েন্টসগুলো রয়েছে, সেই জয়েন্টসগুলোর মধ্যে যে লিকুইডটার কথা আমরা বারবার শুনে এসেছি, দ্যাট ইজ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, সেই প্রতিটা কিন্তু একটা লিকুইড মিডিয়াম। প্রত্যেকটা লিকুইড মিডিয়ামের জন্যই আমাদের বডিটা প্রপারলি ফাংশন করতে পারে। যখন আমরা ভিটামিনস বা মিনারেলসের ক্ষেত্রে পড়েছিলাম, সেখানেও আমরা দেখেছিলাম কি, there are few vitamins or minerals, those are water soluble, right? So water soluble মানে কি, যদি আমাদের বডিতে এই লিকুইড মিডিয়ামটা যদি না থাকতো, তাহলে কিন্তু এগুলো কাজ করতে পারতো না। অ্যাট দ্য সেম টাইম, যখন আমরা যে কোনো নিউট্রিয়েন্টস যখন কনজিউম করছি, when it gets digested, so after the digestion and after the absorption, there is a heat production, energy তৈরি হচ্ছে, মানে একটা হিট প্রোডাকশন হচ্ছে, একটা তাপ উৎপন্ন হচ্ছে, রাইট? তো সেই হিটটাকে ব্যালেন্স করার জন্য, সেটাকে নিউট্রালাইজ করার জন্য কিন্তু আমাদের বডির এই হাইড্রেশনটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খুব সহজ একটা উদাহরণ দিয়ে বলা যায় যে, এই ধরুন এখন গরম আসছে, তো যখন আমরা প্রচন্ড ঘেমে যাচ্ছি, অনেকক্ষণ ধরে রোদের মধ্যে রয়েছি, ভীষণ ঘাম হচ্ছে, সেই মুহূর্তে আপনার কি অবস্থা হয়, আপনি মাথা ঘুরতে পারে, আপনার শরীরে এনার্জি লস হতে পারে, আপনার কোনো কাজ করতে ভালো লাগছে না, সেই মুহূর্তে আপনার কি হচ্ছে, আপনি জল খেতে চাইছেন, আপনার জল তেষ্টা পাচ্ছে। সেই অবস্থায় যদি আপনি জল না খান, তাহলে কি হবে, আপনার গলা শুকিয়ে যাবে, কথা বলতে পারছেন না, শুকনো কাশি হতে থাকবে। এছাড়া আরো বিভিন্ন ধরনের সিমটম কিন্তু বিভিন্ন মানুষের মধ্যে দেখা যায়। তো এগুলো কেন হচ্ছে, কারণ আমাদের বডি যে হিটটাকে প্রডিউস করছে, এই যে আমরা কাজ করছি, কাজ হচ্ছে মানে এই যে ঘাম হচ্ছে, মানে আমার বডি এনার্জি রিলিজ করছে, সেই এনার্জি রিলিজিং এর টাইমে প্রচুর পরিমাণে কিন্তু ওয়াটার কনজাম্পশন হচ্ছে, যার ফলে আমাদের বডি ডিহাইড্রেটেড হয়ে যেতে পারে। তো সেই অবস্থায় গিয়ে আমাদের ওয়াটার রিকোয়ারমেন্টসটা থাকে। ওকে, এবার আমাদের বডির মধ্যে জল যেরকম আমাদের ব্লাডের মধ্যে থাকে, ঠিক সেরকমই আমাদের সেলের মধ্যে থাকে। আমি কি আগের দিন আপনাদেরকে বুঝিয়েছিলাম এক্সট্রা সেলুলার ফ্লুইড আর ইন্ট্রাসেলুলার ফ্লুইডের ব্যাপারে? ওকে, একদম, যেটা সেলের ভিতরে থাকছে সেটাকে আমরা বলবো ইন্ট্রাসেলুলার ফ্লুইড, আর যেটা সেলের বাইরে থাকবে সেটাকে আমরা বলবো এক্সট্রাসেলুলার ফ্লুইড। বিষয়টা হচ্ছে, যেহেতু সেলের মধ্যে সবথেকে বেশি ফাংশনস হচ্ছে, প্রত্যেকটা নিউট্রিয়েন্টস সেটা সেলের মধ্যে অ্যাবজর্ব হচ্ছে, এনার্জি রিলিজ সেটা সেলের মধ্যে হচ্ছে, ডাইজেশন সেটাও একটা সেলের মধ্যে হচ্ছে, তো প্রত্যেকটা জিনিস যেহেতু সেলের মধ্যে হয়, তাই সেলের মধ্যে অর্থাৎ ইন্ট্রাসেলুলার ফ্লুইডের কম্পার্টমেন্টটা কিন্তু মোর দ্যান দি এক্সট্রাসেলুলার ফ্লুইড, অর্থাৎ ইন্ট্রাসেলুলার ফ্লুইড পার্সেন্টেজটা কিন্তু এক্সট্রাসেলুলার ফ্লুইডের থেকে অবশ্যই বেশি হওয়ার কথা। সেই জন্যই বলা হয় যে যারা হাইপারটেনসিভ পেশেন্ট রয়েছে, তাদেরকে এক্সট্রা সল্ট ইনটেক করতে রেস্ট্রিক্ট করা হয়। কেন? কারণ এক্সট্রাসেলুলার ফ্লুইড মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তো যখন আপনি এক্সট্রা সল্ট ইনটেক করছেন, তারপরে কি হবে, এই সোডিয়াম ক্লোরাইড বা এক্সট্রাসেলুলার ফ্লুইডের কনসেন্ট্রেশনটা বাড়তে থাকবে। বাড়তে থাকলে কি হবে, আপনার সেলের ভিতরকার যে ফ্লুইডটা, তার থেকে যদি এক্সট্রাসেলুলার ফ্লুইডের কনসেন্ট্রেশন বেড়ে যায়, ওই বাইরের ফ্লুইডটা কি করবে, সেলটাকে চাপ দিতে থাকবে। সেলের আকার যেটা এতটা বড় ছিল, সেটা চাপ দিতে দিতে ছোট হয়ে যাবে। ছোট হয়ে গেলে কি হচ্ছে, আপনার ভিতরে জায়গাটা কমে যাচ্ছে। একটা ঘরের মধ্যে যদি 10 জন বসতে পারে, সেই ঘরটাকে আমি যদি দরজাটা কমিয়ে ছোট করে দিই, বা তার পার্টিশনটা যদি আরো কমিয়ে ছোট করে দিই ঘরটাকে, অবশ্যই সেখানে 10 জন বসতে পারবে না, সেই পরিমাণটা কমে যাবে। তার মানে কি, আমার সেলের মধ্যে যতটা নিউট্রিয়েন্ট কনজাম্পশন হতে পারতো, সেইটা কমে যাচ্ছে, যার ফলে দেখা যাবে কি বেশ কিছু সিমটমস তৈরি হবে। এবং এই জন্যই যাদের হাইপারটেনশন রয়েছে, তাদের কিন্তু একটার পর একটা কমপ্লিকেশন আসতেই পারে। সেটা কিরকম কমপ্লিকেশন হতে পারে, সেটা হাই কোলেস্টেরলের কমপ্লিকেশন হতে পারে, সেটা ডায়াবেটিস হতে পারে, বিভিন্ন ধরনের লাইফস্টাইল ডিসঅর্ডারের কমপ্লিকেশন কিন্তু আসতে পারে, জাস্ট বিকজ অফ দিস এক্সট্রাসেলুলার কম্পার্টমেন্ট। ওকে, তো
সেইটা আমাদেরকে বুঝতে হবে। সেকেন্ড হচ্ছে যেটা বলছিলাম কি জলের কি কি ফাংশনস আমরা বলবো। প্রথম ফাংশন অলরেডি আমি বললাম যে জল ইজ অ্যান এক্সেলেন্ট সলভেন্ট, যার মধ্যে প্রত্যেকটা নিউট্রিয়েন্টস ডিজলভ হতে পারছে। এবং যদি আমরা আমাদের বডির মধ্যে জলকে ভাবি, দ্য মেইন থিং ইজ ব্লাড। তো ব্লাডের মধ্যে যেরকম প্রত্যেকটা নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব হচ্ছে, শুধুমাত্র কোনটা দেখা যাচ্ছে না, মানে স্ক্রিনে বড় করবো কি বলছেন? আচ্ছা, তাহলে হয়তো নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছিল, আপনি একটু রিজয়েন করুন একবার। রিজয়েন করলে দেখবেন ঠিক হয়ে যাবে আশা করি। বলুন। এক্সেলেন্ট সলভেন্ট মানে হচ্ছে দ্রাবক, মানে যার মধ্যে যে কোনো জিনিস দ্রবীভূত হতে পারে বা গুলে যেতে পারে। ঠিক আছে, আমি এখানে সব লেখা আছে, মানে যখন আপনারা পড়বেন বুঝতে পারবেন। তো যেহেতু ব্লাডের মধ্যে বা ব্লাডটাকে যদি আমাদের বডির ওয়াটার মিডিয়াম ধরে নিই, তাহলে কি দেখা যাচ্ছে যে ব্লাডের মধ্যে নিউট্রিয়েন্টগুলো সব ডিজলভ হচ্ছে। শুধুমাত্র যে ডিজলভ হচ্ছে তা নয়, তার সাথে সাথে কি হচ্ছে, আমাদের সেল অবধি সেটা পৌঁছে যাচ্ছে। যদি সেল অবধি না পৌঁছতো তাহলে ডিজলভ হয়ে কোনো কাজ নেই তার আলটিমেটলি। সেলের মধ্যে গিয়ে সেই সেলের ভিতরেও একটা ওয়াটার মিডিয়াম রয়েছে, সেলের ভিতরেও একটা লিকুইড রয়েছে, তার মধ্যে আবার নিউট্রিয়েন্টসগুলো ডিজলভ হচ্ছে। তো এই যে সলিউশনটা তৈরি হচ্ছে, তার ফলে কিন্তু আমাদের বডি হেলদি থাকতে পারছে, বা নিউট্রিয়েন্টসগুলো, যা নিউট্রিয়েন্টস আমরা খাচ্ছি আমরা মনে করছি বা আমার তো শরীর ভালো হচ্ছে। কেন হচ্ছে? কারণ এই জলের জন্য। সেকেন্ড কি, যে যে প্রত্যেকটা সেলের মধ্যে যে কনস্টিটিউয়েন্ট, সেল মেমব্রেনস যেটা থাকছে, সেল মেমব্রেনটা এক্সট্রা সেলুলার ফ্লুইড, সেল কনস্টিটিউয়েন্ট মানে সেলের ভিতরের যে ফ্লুইড, সেটা একটা জলের মধ্যে রয়েছে। বিভিন্ন ধরনের ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিসগুলোকে কিন্তু কন্ট্রোল করে। সেই ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে হতে পারে সেটা আমাদের সেই ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে হতে পারে আমাদের বডি টেম্পারেচারকে রেগুলেট করা। কীরকমভাবে রেগুলেট করা? আমাদের যখন এনার্জি রিলিজ হচ্ছে বা যখন ডাইজেশন হচ্ছে বডিতে, সেটা কোথায় হচ্ছে? সেটা ইন্টেস্টাইনের মধ্যে হচ্ছে, বা আর স্পেসিফাই করে বলতে গেলে স্মল ইন্টেস্টাইনের মধ্যে হচ্ছে। তো হিটটা তো ওখানে জেনারেট হলো, কিন্তু যদি ওখানে জেনারেট হয় এবং হিটটা যদি ওখানেই বসে থাকে, তাহলে কি হবে? আমাদের শরীর সবসময় খারাপ হবে। এই যে মাঝে মাঝে আমরা একটা কথা বলি যে আমাদের পেট গরম হয়েছে, কেন হয়েছে? কারণ আমাদের জলের ঘাটতি রয়ে গেছে। তো জল আমাদের সারা শরীরে ওই হিটটাকে জেনারেট করতে পারছে না। জলের কাজটা হচ্ছে আমাদের পুরো শরীরের মধ্যে ওই হিটটাকে স্প্রেড আউট করে দেওয়া এবং বাকি হিটটাকে নিউট্রালাইজ করা, এটা হচ্ছে জলের কাজ। এবার যদি সেটা না হয়, তখন কিন্তু অবভিয়াসলি আমাদের বডি অনেক বেশি হিটেড হয়ে যাচ্ছে এবং যার ফলে বেশ কিছু কমপ্লিকেশন দেখা যাচ্ছে। ঠিক আছে, এছাড়াও আরো কি করে? কিছু কেমিক্যাল রিঅ্যাকশনসগুলোতে হেল্প করে। সেই কেমিক্যাল রিঅ্যাকশনসগুলোর মধ্যে কি কি বললাম? যেরকম হাইড্রোলাইসিস বললাম, যে কিছু কিছু বিক্রিয়া থাকে আমাদের শরীরের মধ্যে, কিছু কিছু রাসায়নিক বিক্রিয়া থাকে যেগুলো জল ছাড়া হয় না, জল লাগে সেটাতে। আবার কিছু কিছু রিঅ্যাকশন হয় যেটা হওয়ার পরে জল তৈরি হয়। তো আমাদের বডির মধ্যে এই যে ব্যালেন্সটা, এটা কিন্তু সর্বক্ষণ চলছে। এমন কিছু নিউট্রিয়েন্টস যেটা যখন ভাঙছে তখন জল তৈরি হলো, জল উৎপন্ন হলো বা H2O প্রোডাকশন হলো। সেম ভাবে যে H2Oটা সিনথেসিস হলো, সেটা আরেকটা কোনো নিউট্রিয়েন্টসকে ভাঙার জন্য বা সেটা থেকে এনার্জি রিলিজ করার জন্য কাজে লাগছে। ওকে, এছাড়াও হাইড্রোলাইসিস হাইড্রো মানে হচ্ছে জল, লাইসিস মানে হচ্ছে ভেঙে দেওয়া। তাহলে হাইড্রোলাইসিস মানে যখন এমন কোনো রিঅ্যাকশন যেটা জলের সাহায্যে ভেঙে যাচ্ছে, সেই রিঅ্যাকশনসগুলোকে বলা হয় হাইড্রোলাইসিস রিঅ্যাকশন। ওকে, আচ্ছা, এছাড়াও আরো কি করছে? যে এই যে জয়েন্টসের মধ্যে যে বললাম ফ্লুইড রয়েছে, সেই ফ্লুইড থাকার ফলে কি সুবিধা হচ্ছে? লুব্রিকেশনে হেল্প করছে, তাই তো? যে কোনো জয়েন্টসকে আমরা ভালোভাবে মুভ করতে পারছি। যে মুভমেন্টগুলো হচ্ছে কেন হচ্ছে? জয়েন্টসের মাঝখানে যে ফ্লুইডটা রয়েছে সেটা জয়েন্টসগুলোকে লুব্রিকেট করে রাখছে। এমনকি এই লুব্রিকেশন ফ্যাক্টরটা কোথায় থাকে? আমাদের মুখে থাকে। অ্যাজ
সালাইভা। যদি আমাদের মুখটা ভীষণ শুকিয়ে যায়, আমরা কোনো খাবার খেলে সেটা কিন্তু আমরা খুব ভালোভাবে চিবোতে পারবো না, মুখটা শুকিয়ে যাবে, তখন আমাদের কি খেতে হয়? জল খেতে হয়। বা আমাদের যদি গলাটা শুকিয়ে যায়, খাবারটা আমরা গিলতে পারবো না, গিলতে গেলেই কাশি হবে, তাই তো, তখনও আমাদের জল খেতে হচ্ছে। তো এই প্রত্যেকটা ফ্যাক্টরে আমাদের মুখের মধ্যে, আমাদের এই ফ্যারিংসের মধ্যে, তারপরে চলে আসছে আমাদের ইসোফেগাস, এই যে ফুড পাইপটা পুরো, এই প্রত্যেকটা জায়গায় জল রয়েছে বা লিকুইড রয়েছে অ্যাজ লুব্রিকেন্টস। ওকে, এছাড়া আর কি হতে পারে? দেখবেন আমাদের চোখের মধ্যে যদি হাত দিই, মানে এই যে কনজাংটিভাটা রয়েছে, যে সাদা অংশটা, সেটাতে যদি হাত দিই তাহলে হাতের মধ্যে একটু একটু জল লাগছে। এটার কাজ কি? এটার কাজ, প্রথম কাজ হচ্ছে রিফ্লেকশনে হেল্প করা। ঠিক আছে, এই ওয়াটার মিডিয়ামটা থাকার জন্য যে কোনো লাইট, সেটা সানলাইট হতে পারে বা নর্মাল যে ঘরের লাইট হয় সেই লাইট হতে পারে, মেইনলি এই জলের কারণে কিন্তু যে কোনো লাইট যেটা, সেই রিফ্র্যাকশনটাতে হেল্প করছে। ঠিক আছে, রিফ্র্যাকশনে হেল্প করছে বলে আমি দেখতে পাচ্ছি চারিদিকে। আমরা ভিটামিন এ ডেফিসিয়েন্সিতে পড়েছিলাম, যখন অনেকগুলো ডেফিসিয়েন্সি পড়ছিলাম, সেখানে দেখেছিলাম কেরাটোম্যালেশিয়া বা জেরপ্থ্যালমিয়া, এগুলোতে কি হচ্ছিল? ড্রাইনেস হয়ে যাচ্ছিল, এগুলো আমরা পড়েছিলাম। এবং সেটা আলটিমেটলি দেখতে দেখতে ভিশন হেলথটা পুয়ার হয়ে যাচ্ছিল, অনেক বেশি আমরা দেখতে পাচ্ছিলাম না। কেন হচ্ছিল? কারণ ড্রাই হয়ে যাচ্ছিল কনজাংটিভাটা। তো সেই ড্রাইনেসটাকে প্রিভেন্ট করার জন্য জলের প্রয়োজনীয়তা রয়েছে। অ্যাট দি সেম টাইম আমাদের বডির ইমিউনিটিটাকে বুস্ট আপ করে। এই ইমিউনিটিটাকে কিভাবে বুস্ট আপ করে? ধরুন আপনার চোখে কিছু পড়লো, সঙ্গে সঙ্গে কি হবে? আপনার চোখ থেকে জল বেরিয়ে আসবে। জল বেরিয়ে আসছে মানে আপনার চোখে যেটা পড়েছে সেটা শরীর বের করতে চাইছে, ওই জলের মাধ্যমে সেটা ফ্লাশ আউট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে কিন্তু একটা এক্সটার্নাল প্রোটেকশনে হেল্প করে জল। এছাড়াও কনস্টিপেশনটাকে প্রিভেন্ট করতে, বিকজ জল যখন থাকছে আমাদের ইন্টেস্টাইনের মধ্যে, ও কি করছে? একটা বাল্ব ক্রিয়েট করছে, ওয়েটটাকে বাড়িয়ে দিচ্ছে। যে বাই প্রোডাক্টস বা যে টক্সিনস বা যে স্টুলটা রয়েছে, যে ফিকল অ্যামাউন্ট যেটাই থাকুক না কেন, তার ওয়েটটাকে বাড়িয়ে দিচ্ছে ওয়াটার। এছাড়াও মানে যদি আমরা নর্মাল ক্লিনলিনেসের কথা ভাবি, তাহলে যখন গরমকালে বিশেষ করে আমাদের ঘাম হচ্ছে, মানে কি হচ্ছে? আমাদের শরীরের ওপরে যে অয়েলটা বা যে ডাস্টটা জমেছিল সেটা বেরিয়ে যাচ্ছে, সেটাকে বের করে দিচ্ছে। কারণ গরমকালে কি হয়? সেবাম সিক্রিশন বেড়ে যায়, তাই তো, আমাদের স্কিন অনেক বেশি অয়েলি হয়ে যায়, এবং যেখানে অয়েল থাকবে সেখানে ডাস্ট বেশি জমবে। রান্নাঘরের ক্ষেত্রে কি হয়? যদি কোনো একটা জায়গায় তেল ছিটে হয়, সেই জায়গাটা কিন্তু তেল ছিটে মানে কি? সেই জায়গায় তেলটা যখন আছে তার মধ্যে বাকি ধুলো, ময়লাগুলো, ধুলো, ঝুল টুল যা কিছু রয়েছে সেগুলো গিয়ে জমে যায়, তাই তো। তো আমাদের বডির ক্ষেত্রেও কিন্তু এটা হয়। স্কিন থেকে যখন অতিরিক্ত সেবাম সিক্রেশন হচ্ছে বা অয়েল সিক্রেশন হচ্ছে, তখন বাইরের ডাস্ট পার্টিকেলস গুলো অয়েলের সাথে খুব ভালোভাবে আটকে যায়। যখন ঘাম হচ্ছে, মানে আমাদের বডি থেকে যে জলটা বেরোচ্ছে, সে কি করছে? ওটাকে ওয়াশ আউট করতে হেল্প করে দিচ্ছে। ঠিক আছে, তো এইরকম বেশ কিছু ফ্যাক্টর থাকে জলের, মানে বেশ কিছু ফাংশনস থাকে জলের। আচ্ছা, এইটুকুর মধ্যে কারোর কোনো অসুবিধা আছে? যে জলের যে ফাংশনসটা বললাম তার মধ্যে কারোর কোনো প্রবলেম আছে? সবাই বুঝতে পেরেছেন তো জলের ফাংশনটা কি? একটু ধীর গতিতে। আচ্ছা আচ্ছা, নেক্সট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবারে চলে আসি আমরা ওয়াটার ব্যালেন্সে। ব্যালেন্স কথাটার মানে কি? ভারসাম্যটাকে বজায় রাখা। আমরা প্রোটিনের ক্ষেত্রে নাইট্রোজেন ব্যালেন্স করেছিলাম, ওয়াটারের ক্ষেত্রে ব্যালেন্স করা মানে কি? যদি আমরা এটাকে একটু ম্যাথমেটিক্যালি ভাবি, তাহলে কি রকম হবে ব্যালেন্সটা? আমরা যতটা পরিমাণে ওয়াটার ইনপুট হচ্ছে, ঠিক আছে, সেম অ্যামাউন্ট অফ ওয়াটার যদি
আউটপুট হয় তাহলে সেটা হবে ওয়াটার ব্যালেন্স। ঠিক আছে, এই ওয়াটার ইনপুটটা কোথা থেকে হতে পারে? ওয়াটার ইনপুটটা হতে পারে আমাদের ফুডের মাধ্যমে, রাইট? সেকেন্ড ওয়াটার ইনপুট হতে পারে নরমাল লিকুইডের মাধ্যমে। সেটা যে কোনো কিছু হতে পারে, প্লেন জল হতে পারে, মিল্ক হতে পারে, ফ্রুট জুস হতে পারে, বা ভেজিটেবল স্যুপ হতে পারে, যে কোনো কিছু। ইনফ্যাক্ট টি অ্যান্ড কফি, দ্যাট ইজ অলসো কাইন্ড অফ ওয়াটার ইনপুট। তো যে কোনো লিকুইডের মাধ্যমে আমাদের ওয়াটার ইনপুট হতে পারে। সেকেন্ড, আমাদের বডিতে কোথা থেকে ওয়াটার আসছে? রিঅ্যাকশন। যখন কেমিক্যাল রিঅ্যাকশনস হচ্ছে, যেটা এক্ষুনি বললাম, বেশ কিছু কেমিক্যাল রিঅ্যাকশন থাকে যেখানে হয়তো আমাদের বডিতে জল তৈরি হচ্ছে। তাহলে কেমিক্যাল রিঅ্যাকশনস গুলো বলুন। আউটপুট বেরিয়ে যাচ্ছে শরীর থেকে। ওয়াটার ইনপুট মানে জল আসছে, ওয়াটার আউটপুট মানে শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে। ওকে, সো যেমন বলছিলাম যে কেমিক্যাল রিঅ্যাকশন, কেমিক্যাল রিঅ্যাকশনের কারণে ওয়াটার ইনপুট হতে পারে। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের ওয়াটার ইনপুটের মেইন মিডিয়াম, যেভাবে আমাদের শরীরের মধ্যে জল আসে। জলটা আমাদের শরীর থেকে কিভাবে বেরোচ্ছে? জল কিন্তু আমাদের শরীর থেকে অনেক ভাবে বেরোয়। কিভাবে বেরোয়? প্রথমে হচ্ছে ইউরিন বেরোচ্ছে, স্টুল, সোয়েট, ঠিক আছে, সোয়েটের মাধ্যমে বেরোচ্ছে। এখানেও কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে জল ইউজ আপ হয়ে যাচ্ছে। ওকে, এছাড়াও আর কি হচ্ছে যে আমাদের স্যালাইভার মাধ্যমে জল বেরিয়ে যাচ্ছে। যখন থুতু ফেলছি তখন জল বেরিয়ে যাচ্ছে। তো এরকম অনেকগুলো কারণে আমাদের শরীর থেকে জল বেরিয়ে যায়। ব্যালেন্সটা হচ্ছে যখন আমরা যে পরিমাণে জল ইনটেক করছি, ঠিক সেই পরিমাণে জল আমাদের সারা দিনের কাজের মাধ্যমে যদি বেরিয়ে যাচ্ছে, তাহলে সেটাকে আমরা বলবো ওয়াটার ব্যালেন্স। তাহলে এই জিনিসটাকে আমরা কি বলছি? ওয়াটার ব্যালেন্স। ঠিক আছে, এবারে বলুন 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 কার পরেরটা? স্টুলের পরেরটা আছে সোয়েট, ঘাম। ঘামের মাধ্যমে যখন বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এবারে এটা তো দেখা গেল ব্যালেন্স। সমস্যা হয় কি, আমাদের বডিতে বেশ কিছু সময় পজিটিভ এবং নেগেটিভ ওয়াটার ব্যালেন্স তৈরি হয়। কিরকম সেটা? যখন আমাদের ওয়াটার ইনপুট if less than water output, if water input is less than water output, কেউ আনমিউট হয়ে গেছে, মিউট করে দিন। তার মানে কি হচ্ছে? ওয়াটার ইনপুট কমে যাচ্ছে, আউটপুট বেড়ে গেল। যখন জল কম এলো আমার শরীর থেকে, যখন জল আমার শরীরে কম এলো কিন্তু বেরিয়ে গেল বেশি, তার মানে কি হলো? আমার বডি ডিহাইড্রেশন তৈরি হলো। এই অবস্থাটাকে বলা হবে নেগেটিভ ওয়াটার ব্যালেন্স। নেগেটিভ ওয়াটার ব্যালেন্স। ঠিক আছে, এই নেগেটিভ ওয়াটার ব্যালেন্স মানেই হচ্ছে ডিহাইড্রেশন। যখন আমার শরীরে জল আমি খাচ্ছি কম, ঠিক আছে, আমার শরীরে জলের যে ইনপুট, যে সোর্স গুলো ছিল, ইনপুট সোর্স গুলো ছিল, এগুলো যখন কম আসছে, অ্যাট দ্য সেম টাইম আমার বডির এইগুলো একটা নর্মাল মেকানিজম, এগুলো সবসময় হচ্ছে। তো তার ফলে জল অনেকটা বেশি বেরিয়ে যাচ্ছে। তার ফলে যে সমস্যাটা দেখা যায়, তার মানে কি আমার বডি ডিহাইড্রেটেড হয়ে গেল। এগুলোর জন্য জল অনেক প্রয়োজন, কিন্তু এত জল আমার শরীর পেল না, তার ফলে শরীরে জলে ঘাটতি দেখা গেল। সেই অবস্থাটাকে বলা হচ্ছে ডিহাইড্রেশন বা নেগেটিভ ওয়াটার ব্যালেন্স। ঠিক আছে, এই নেগেটিভ ওয়াটার ব্যালেন্সটা অনেক কারণে হতে পারে। একটা ডিহাইড্রেশনের একটা এক্সাম্পল আমাকে কেউ বলুন তো, যেটা আমরা সবসময় বলে থাকি। কি বলবেন আমাকে? ডায়রিয়া হলে, ভেরি গুড, ডায়রিয়া হতে পারে, ভমিটিং হতে পারে।
সেই ক্ষেত্রে ডিহাইড্রেশন হচ্ছে বা নেগেটিভ ওয়াটার ব্যালেন্স হচ্ছে, শরীর থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ অতিরিক্ত সোয়েটিং হচ্ছে, বা হয়তো অতিরিক্ত আমাদের স্যালাইভা সিক্রেশন হচ্ছে, সেটার কারণে জল বেরিয়ে যেতে পারে। এছাড়াও হয় কি, যখন কোথাও পুড়ে যাচ্ছে, বার্ন পেশেন্ট যারা, তাদের ক্ষেত্রে কি হচ্ছে, বার্ন হয়ে যাচ্ছে মানে ইন্ট্রাসেলুলার ফ্লুইড, এক্সট্রাসেলুলার ফ্লুইড সব তো নষ্ট হয়ে গেল। ওকে, তো সেই ক্ষেত্রেও কিন্তু ডিহাইড্রেশনটা অনেকটা বেশি পরিমাণে হয়। এছাড়াও আমাদের কিছু ফুড প্র্যাকটিস থাকে, সেই ফুড প্র্যাকটিসের মধ্যে কি, যদি আমরা ফ্যাটি ফুড অনেক বেশি নিতে থাকি, অনেক বেশি অয়েলি ফুডস নিচ্ছি, তো অয়েলটাকে ডাইজেস্ট করার জন্য প্রচুর জল লাগে, তার ফলে আমাদের বডি থেকে জল বেশি ওয়েস্ট হচ্ছে বা বেশি খরচ হয়ে যাচ্ছে। সেকেন্ড কি হতে পারে, প্রোটিন রিচ ফুড যেগুলো হয়, যদি আমরা সারা দিনে সবসময় ভাবি যে সবসময় প্রোটিন নেব, অনেক প্রোটিন নেব, অবশ্যই সেটা খুব ভালো, কিন্তু প্রোটিনের যে এসডিএ এফেক্টটা থাকে, স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন, এই কথাটার মানে হচ্ছে যখন ফুডটা ডাইজেস্ট হচ্ছে সে অনেক বেশি হিট প্রডিউস করছে, ঠিক আছে, কম্পেয়ার্ড টু কার্বোহাইড্রেট অ্যান্ড ফ্যাট, প্রোটিনের এসডিএ অনেক বেশি, এসডিএ স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন। ওকে, তাহলে সেই অবস্থা যখন আমরা নিচ্ছি, সেই অবস্থার ক্ষেত্রে আমার জল বেরিয়ে যাচ্ছে। এছাড়া কি হতে পারে, কি আমরা এমন কিছু ফুড নিচ্ছি যে ফুডগুলো ইটসেলফ আমার বডিকে ডিহাইড্রেট করে, যেরকম অতিরিক্ত ক্যাফেইন ইনটেক, সেটা চা হতে পারে, কফি হতে পারে, এমনকি গ্রিন টি, সেটাও কিন্তু আমাদের বডিকে ডিহাইড্রেটেড করতে পারে, বিকজ অল দোজ আর ডাইউরেটিক। এইটাকে বলা হয় ডাইউরেটিক। ডাইউরেটিক মানে বারবার করে শরীর থেকে ইউরিনের থ্রু জল বেরোবে। ওকে, তো এই ধরনের ফুডগুলো যখন বেশি নেওয়া হচ্ছে, তখনও ওয়াটার আউটপুট যেটা, সেটা বেড়ে যাচ্ছে। অলরাইট, এটুকু বোঝা গেছে? এসডিএ মানে হচ্ছে স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন। এখানে লিখে দিই, স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন। ওকে, স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন। বলুন বলুন। ডিহাইড্রেশনের জন্য ইউরিন সেক্রেশন হচ্ছে সেটা না, আপনার যতবার ইউরিন ফ্লো হচ্ছে তার মানে আপনার বডি থেকে জলটা বেরিয়ে যাচ্ছে, তাহলে আপনাকে সেই অ্যামাউন্ট অফ ওয়াটার আপনাকে নিতে হবে, ঠিক আছে? এটা ডিপেন্ড করছে, মানে ওইভাবে স্পেসিফিক কিছু বলা যায় না, কিন্তু সারাদিনে মানে 4 লিটার জল তো মিনিমাম, মানে আমাদের এখনকার যে লাইফস্টাইল তাতে 4 থেকে 4.5 লিটার জল তো আমরা নিতেই পারি, নো প্রবলেম, না তার থেকে বেশি নিলেও কোনো অসুবিধা নেই। বিকজ আমাদের খাওয়া দাওয়ার ধরনটা কিরকম হয়, ইদার আমরা ভীষণ হেলদি ফুড খাবো ভাবি, হেলদি ফুড খাওয়া মানে হচ্ছে ভেজিটেবলস নেওয়া, ভেজিটেবলস মানে প্রচুর ফাইবার নিচ্ছি, তাহলে সেই প্রচুর ফাইবারটা আমাদের বডি ডাইজেস্ট করতে পারছে না, তাহলে তার জন্য কি করতে হবে, ওয়াটার ইনটেকটা বেশি করতে হবে, যাতে করে সে একটা বাল্ক অ্যামাউন্ট ক্রিয়েট করতে পারে আমাদের ইন্টেস্টাইনে, এবং যত টক্সিনস আছে সেটাকে ফ্লাশ আউট করে বের করে দিতে পারে। এটা এক ধরনের খাবার আমরা খাই। সেকেন্ড, আমরা কি ধরনের খাবার খাই, আমরা নর্মাল আগে যা খাবার দাবার খেতাম, ভাত ডাল মাছ সবজি যাই খাচ্ছি, তার মধ্যে ফ্যাটটা অনেক বেশি ইনক্লুড করছি, আমরা অনেক বেশি অয়েলি ফুড স্পাইসি ফুড খাচ্ছি, তো সেইগুলোকে প্রপারলি ডাইজেস্ট করতে আমাদের প্রচুর জল লাগবে। তাহলে আমরা যে ধরনেরই খাবার খাই না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের ওয়াটার রিকোয়ারমেন্ট সব সময় বেশি থাকে। এরকম আমরা কখনো বলতে পারবো না যে আজকে এই খাবারটা খেয়েছি মানে অত জল না খেলেও হবে, এটা একেবারেই বলা যাবে না। ইনফ্যাক্ট কোনো সিজনেও বলা যাবে না যে শীতকালে জল কম খেলেও হবে, গরমকালে জল বেশি খেতে হবে, এইভাবে কোনো সিজন বেসিসে কিন্তু
হয় না সেগুলো, বিকজ শীতকালেও আমাদের সেম ততটাই জল খেতে হবে, সেই জন্য শীতকালে বেশি ডিহাইড্রেশন হয়, গা পা শুকিয়ে যাচ্ছে, টান লাগছে, কেন হচ্ছে? আমাদের বডিতে জল কমে যাচ্ছে। ঠিক আছে, এরকম কিন্তু নয় যে শীতের জলের চাহিদা কমে যায়, আমাদের শরীরে জলের চাহিদা রয়েছে, যেহেতু আমরা কাজ করছি না, আমাদের জল তেষ্টা পাচ্ছে না, আমরা জল খাচ্ছি না, তার ফলটা দেখা যায় আমাদের স্কিনের উপরে। বোঝা গেল? বলুন। কোনটা কোনটা? যে কোনো জল, যে কোনো জল, ওয়াটার মিডিয়াম, তবে হ্যাঁ 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 কারণ ওর মধ্যে তো অলরেডি আপনি জল ইনটেক করলেন, মানে এই ধরনের ফুডগুলো, বিশেষ করে আমি যদি গরমকালের প্রত্যেকটা ফুড, মানে ভেজিটেবলস বলুন বা ফ্রুটস বলুন, যাই বলুন, প্রত্যেকটাই কিন্তু হাই ময়েশ্চার কন্টেন্ট হয়, মানে সিজন ওয়াইজ কিন্তু ওইভাবেই সবকিছু ফর্মুলেট হয়, সেই কারণেই বলা হয় কি সিজনাল জিনিস খাবার দাবার বেশি করে খেতে, কারণ তার মধ্যে ওই অ্যামাউন্টটা অনেক বেশি পরিমাণে থাকে, সেই জন্য। ঠিক আছে, ওয়াটার ইনটেকটা করতে হবে এবার একদম। তবে কেউ যদি মনে করেন আচ্ছা আমি ওয়াটার ইনটেক করছি, তাহলে ওয়াটার ইনটেক তো আমি চা দিয়েও করতে পারি, কফি দিয়ে করতে পারি, দুধ দিয়ে করতে পারি, বা অ্যালকোহল দিয়ে করতে পারি, সেইগুলো কিন্তু কখনোই কোনো হেলদি অপশন নয় ওয়াটার মানে লিকুইড মিডিয়ামটাকে এনহ্যান্স করার জন্য, কারণ চা, কফি, অ্যালকোহল এই প্রত্যেকটা বডি থেকে অনেকটা ডিহাইড্রেট করে দেয় বডিকে। ঠিক আছে, সেম 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 সেম। আর যদি দুধের কথা বলি, তো মিল্ক তো অবভিয়াসলি ভালো, কিন্তু মিল্কের মধ্যে যেহেতু প্রচুর নিউট্রিয়েন্টস থাকছে, ফ্যাটস থাকছে, তো সেগুলোকে ডাইজেস্ট করার জন্য আপনার কিন্তু জলের চাহিদাটা বেড়ে যাবে। আপনি যদি আপনার যখন জল তেষ্টা পেয়েছে সেই অবস্থায় আপনি যদি ধরুন দুধ খাচ্ছেন বা ধরুন লস্যি খাচ্ছেন, আপনার কিন্তু জল তেষ্টাটা মিটবে না তাতে, তারপরেও তার কিছুক্ষণ পরেও কিন্তু আপনার জল তেষ্টাটা পাবে, মনে হবে মুখটা কেমন লাগছে, একটু জল খেলে ভালো হয়, এই জিনিসটা হবে। কারণ কি, আপনি একটা নিউট্রিশন নিয়েছেন, তো এই নিউট্রিয়েন্টসগুলোকে ডাইজেস্ট করার জন্য বডির প্লেন জল দরকার। বোঝা গেছে? ইউজুয়ালি কি হয় না, এটা বাচ্চা বড় বলে কিছু হয় না, ব্যাপারটা হচ্ছে ইউজুয়াল, আমি জেনারেল মানুষের জন্য বলছি, তাদের যে অ্যামাউন্ট মানে যে ওয়েটটা রয়েছে তার সাথে যদি আমরা 50 to 60 ml ওয়াটার আমাকে মাল্টিপ্লাই করতে হবে, তার মানে কারোর বডি ওয়েট যদি 50 কেজি থাকে, তাহলে তার সাথে যদি আমি 60 ml মাল্টিপ্লাই করি, তার মানে কত হচ্ছে 3000 ml, অর্থাৎ 3 লিটার। এইটা হচ্ছে আমার মিনিমাম রিকোয়ারমেন্ট। ঠিক আছে, এই 3 লিটারটা হচ্ছে আমার মিনিমাম রিকোয়ারমেন্ট, এটা আমাকে 50 to 60, ঠিক আছে, 50 ml থেকে 60 ml, এইটা যদি মাল্টিপ্লাই করি, এইটা যাবে আমার মিনিমাম ওয়াটার রিকোয়ারমেন্ট। তাহলে এটা বাচ্চা বড় সবার ক্ষেত্রে আমরা সেটাকে ক্যালকুলেট করে নিতে পারবো। তাই মানে জল কতটা খাওয়া প্রয়োজন এটা আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে, যে আমরা এখন থেকে নিজেরাই নিজেদের ওয়াটার রিকোয়ারমেন্টটা বুঝতে পারবো, জানতে পারবো কতটা আমাদের ওয়াটার রিকোয়ারমেন্ট আছে। বোঝা গেল? তার সাথে 50 বা 60, 50 থেকে 60 আমরা মাল্টিপ্লাই করব। ঠিক আছে, আচ্ছা, তাহলে নেগেটিভ ওয়াটার ব্যালেন্স নিয়ে পড়লাম। এবারে যেটাতে আসবো সেটা হচ্ছে পজিটিভ ওয়াটার ব্যালেন্স। পজিটিভ ওয়াটার ব্যালেন্স কখন হবে? পজিটিভ ওয়াটার ব্যালেন্সটা দেখা যাবে যখন ওয়াটার ইনপুটটা বেশি হচ্ছে আউটপুটের থেকে। পজিটিভ ওয়াটার ব্যালেন্সটাকে আমরা কি বলি? ওয়াটার রিটেনশন বলি, বা আমরা বলি ইডিমা। ইডিমা বা ওয়াটার রিটেনশন বলা হয়, যেখানে দেখা যায় কি হাত পা ফুলে যাচ্ছে, মুখটা অস্বাভাবিকভাবে ফুলে গেল, বা পেটটা হঠাৎ করে ফুলে গেল, সেইগুলোকে বলা হয় পজিটিভ ওয়াটার ব্যালেন্স। এই পজিটিভ ওয়াটার ব্যালেন্সটা কিছু কিছু ক্ষেত্রে আমাদের বডির যে নর্মাল ফেনোমেনাস গুলো থাকে, মানে নর্মাল যে প্রসিডিউরস গুলো থাকে, সেখানে ঘটে। যেরকম একটা বাচ্চার যখন গ্রোথ পিরিয়ড, ঠিক আছে, সেই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট পিরিয়ডে
পজিটিভ ওয়াটার ব্যালেন্স হতে দেখা যায়, আমাদের বডির ওয়াটার রিকোয়ারমেন্টটা অনেক বেশি প্রয়োজন হয়, সেটা ঠিক আছে, অবভিয়াসলি ওটা খুব ভালো, কোনো অসুবিধা নেই। প্রেগনেন্সির সময় পজিটিভ ওয়াটার ব্যালেন্স দেখা যায়, কারণ ওই অ্যামনিওটিক স্যাকের মধ্যে অ্যামনিওটিক ফ্লুইডটাকে জমিয়ে রাখতে হবে, সেই জায়গায় প্রচুর ওয়াটার ইনটেক প্রয়োজন পজিটিভ ওয়াটার ব্যালেন্সটার জন্য। ওকে, এছাড়াও আর কি দেখা যায় যে কখনো কখনো কি বলবো, এমন কিছু হয়, ধরুন কিছু ক্রনিক ডিজিজ হলো, সেই ক্রনিক ডিজিজটা কিরকম, সেটা কিডনি সমস্যা হতে পারে, কিডনি ফেলিওর হতে পারে, বা ফ্যাটি লিভার হতে পারে। এই যে ধরনের সমস্যাগুলো থাকে, যেগুলো লিভারের সমস্যা যেগুলো হয়, সেই সব ক্ষেত্রে অনেক সময় পজিটিভ ওয়াটার ব্যালেন্সের দেখা যায়। আর যেগুলো আমি বললাম যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট পিরিয়ডে বা প্রেগনেন্সির টাইমে, ইনফ্যাক্ট আফটার মানে কিওরিং ফ্রম এনি আদার ক্রনিক ইলনেস, সার্জারির পর হতে পারে সেটা, বা অনেক দিন ধরে কোনো একটা রোগে ভুগছে, অনেকদিন ধরে জ্বর হয়েছে, জন্ডিস হয়েছে, যাই হয়েছে না কেন, তারপরে পজিটিভ ওয়াটার ব্যালেন্স প্রয়োজন। ঠিক আছে, এই সময় পজিটিভ ওয়াটার ব্যালেন্স দরকার হয়। আর কিছু ডিজিজের টাইমে পজিটিভ ওয়াটার ব্যালেন্স হয়ে যায়, which is not unwanted obviously, যেরকম কিডনি রিলেটেড ইস্যুস সময়, বা যখন আমাদের লিভার ইস্যুস হচ্ছে, সেই অবস্থাগুলোতে কিন্তু আমাদের পজিটিভ ওয়াটার ব্যালেন্স দেখা যায়। ওকে, এইটুকু বোঝা গেছে? এটার মধ্যে কারোর কোনো ডাউট আছে? বলুন। আচ্ছা, বলুন বলুন। হুম হুম ওটা নেগেটিভ হলো, ঠিক আছে। পজিটিভ ওয়াটার ব্যালেন্স দুটো ভাবে হতে পারে, যেটা বললাম যে যখন প্রেগন্যান্সির সময় অ্যামনিওটিক ফ্লুইডটা দরকার হচ্ছে, তাহলে সেটা আপনার ভালোর জন্য হলো, ঠিক আছে। কিন্তু যদি লিভার ড্যামেজের জন্য বা কিডনি ড্যামেজের জন্য যখন ইডিমা হচ্ছে, সেইটা হচ্ছে আপনাকে একটা নেগেটিভ বেনিফিট, মানে নেগেটিভ একটা এফেক্ট দিল। ওকে, ইডিমা তখনই হয় যখন আমাদের বডির নেগেটিভ কোনো কিছু বোঝা যায়, সেটা অ্যানিমিয়ার ক্ষেত্রেও হতে পারে, লিভার ড্যামেজ, কিডনি ড্যামেজ, এগুলোতে আমরা বুঝতে পারি আমাদের হাত পা ফুলে যাচ্ছে। কিন্তু একটা বাচ্চার যখন গ্রোথ পিরিয়ডে, সেখানে আমরা বাচ্চাটাকে দেখবো না যে তার হাত পা ফুলে গেছে বলে, সেই অবস্থায় রিকোয়ারমেন্টটা বেড়ে যায়। পজিটিভ ওয়াটার ব্যালেন্স মানে এখানে বোঝানো হয় যখন রিকোয়ারমেন্টস গুলো বেড়ে যাচ্ছে, ওয়াটার রিকোয়ারমেন্টসটা, ঠিক আছে। ওয়াটার ইনটেক কমিয়ে দিতে হবে, সোডিয়াম ইনটেক কমিয়ে দিতে হবে মেনলি, ঠিক আছে, কারণ সোডিয়ামটাই পুরো জলটাকে ধরে রাখে। হ্যাঁ, সোডিয়ামটাই যেহেতু পুরো জলটাকে ধরে রাখে, তাই সোডিয়াম ইনটেকটাকে বন্ধ করতে হবে, ঠিক আছে। বলো। হুম 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 আচ্ছা, প্রত্যেকটা ক্ষেত্রে এই যে এক্সট্রা সেলুলার আর ইন্ট্রাসেলুলার ফ্লুইডটা যে থাকছে, ও কি করে, দুজনের দিক থেকে একটা প্রেসার দেয়, ঠিক আছে। দুজনের যে নর্মাল যে পার্সেন্টেজটা থাকে, যেটা আমি বললাম যে 2/3 থাকে হচ্ছে আমার ইন্ট্রাসেলুলার ফ্লুইডের মধ্যে, বা আমি বলতে পারি পুরো আমাদের বডি ওয়েটের 50% থাকছে হচ্ছে ওই ইন্ট্রাসেলুলার ফ্লুইডের মধ্যে। আর বাকি যে 50% সেটা ডিভাইড হয়ে যায় এক্সট্রাসেলুলার ফ্লুইড, ব্লাড, আমাদের বাকি যে অর্গানস গুলো রয়েছে, বোনস রয়েছে, তার মধ্যে ওগুলো ডিভাইড হয়ে যায়, আমাদের লিম্ফের মধ্যে ডিভাইড হয়ে যায়। এবার এই যে এক্সট্রাসেলুলার ফ্লুইড ও একটা প্রেসার দিচ্ছে এবং ইন্ট্রাসেলুলার ফ্লুইড ও একটা প্রেসার দিচ্ছে। এগুলোর ফলে কি হচ্ছে, প্রত্যেকটা সেলের যে নরমাল যে শেপটা থাকছে, তাদের যে আয়তনটা থাকছে, সেটা মেইনটেইন হচ্ছে এবং প্রত্যেকটা সেল তার নিজের জায়গাতে থাকছে। ওকে, এবার যখন কি হয়, যদি কোনো কারণে ইন্ট্রাসেলুলার ফ্লুইড কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে, ও কি করবে, চাপ দিতে থাকবে। চাপ দেওয়ার ফলে যখনই যেদিকেরই প্রেসারটা বেশি বেড়ে যাবে, যদি ইন্ট্রাসেলুলার ফ্লুইডের প্রেসারটা বেশি বেড়ে যায়, তখন কিন্তু সেলটা ফেটে যেতে পারে, মানে সেলটা আলটিমেটলি ড্যামেজ হয়ে গেল। যখন নিউট্রিয়েন্ট
ডেন্সটা বেড়ে যাচ্ছে, মানে নিউট্রিয়েন্টস ডেন্স মানে কিন্তু প্রত্যেকটা সেলের একটা ক্যাপাসিটি থাকে, কতটা নিউট্রিয়েন্ট আমি আমার মধ্যে অ্যাবজর্ব করব। বাকি নিউট্রিয়েন্টগুলো আমাদের শরীর থেকে বেরিয়ে যায়, যেগুলো স্টোর করে রাখার সেগুলো আমাদের লিভার স্টোর করে রাখে, বাকি যা যা নিউট্রিয়েন্টস সব শরীর থেকে বেরিয়ে যায়। ঠিক আছে, এইভাবেই কিন্তু ইন্ট্রাসেলুলার ফ্লুইডটা তার নিজস্ব যে কম্পার্টমেন্টটা রয়েছে সেটার সাইজ শেপ যাই বলেন না কেন সেটা মেনটেন করতে পারে। বুঝতে পেরেছেন? বলুন। লিভারের সমস্যা থাকলে আমি বলবো না জল কম খেতে, জলটা বেশি করে খাওয়া যাবে। বাকি যে যে খাবারগুলো, যে ফল্টি ফুড প্র্যাকটিসেসগুলো, ঠিক আছে, মানে ফ্যাটি ফুডস বলুন বা অনেক বেশি চা কফি অ্যালকোহল, যেগুলো এই জিনিসগুলোকে কম খেতে হবে, তাহলে আমাদের বডি মেনটেন থাকতে পারবে। কারণ লিভারের সমস্যা তো অনেক কিছু কারণে হয়, আমরা যখন লিভার ডিজিজটা নিয়ে পড়বো তখনও আমরা জানবো। তো সেই অবস্থায় জল কম খাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, যেটা করতে হবে সেটা হচ্ছে খাওয়ারটাকে ঠিক করে মেনটেন করতে হবে। ওকে, আর বলুন। হ্যাঁ, আমাকে সারাদিনে তো আমার জলের পরিমাণটাকে মেনটেন করতে হবে না, সেটা আমরা করতেই পারি, মানে নেবই, অবশ্যই নেব। ঠিক আছে, ওরকম হয় না, মানে এরকম কোনো কিছু হয় না যেটাতে এমন কিছু ফুড ইনটেক করলাম যেটাতে ইডিমাটা সেরে গেল, মানে ওয়াটার রিটেনশন হলো না, এরকম ভাবে কিছু হয় না। ঠিক আছে, ওকে। হ্যাঁ, সেটা যে কোনো কারণে হতে পারে। ঠিক আছে, যখন ওয়াটার রিটেনশন বেশি হয়ে যাচ্ছে, মানে আপনার বডি যদি বেশি করে সোডিয়াম নিচ্ছে বা প্রিজার্ভ ফুড বা প্যাকেট ফুড এগুলো যখন বেশি করে নিচ্ছে এবং বাকি নিউট্রিয়েন্টসগুলো যখন ঠিক করে নিতে পারছে না, নিউট্রিয়েন্টগুলো যখন ঠিক করে অ্যাবজর্ব করতে পারছে না, সেইটা হচ্ছে ইডিমা। ফল বলা যায় না, অপুষ্টির ফল নয় ইডিমা, কিন্তু ইডিমা হচ্ছে মানে আমাকে বুঝতে হবে আমার অনেক নিউট্রিয়েন্টস ডেফিশিয়েন্ট হতে পারে। বোঝা গেল? ওটা ডিপেন্ড করে, মানে তবে এটা একসাথে অনেকটা বেশি জল না খাওয়া ভালো, স্পেশালি খাওয়া দাওয়ার পরে, সেটা নিয়েও আমরা আসবো। তখন অনেকটা জল না খাওয়াই ভালো, কারণ আমাদের বডির যে এনজাইমসগুলো কাজ করে ওগুলো ডাইলিউট হয়ে যাবে সব। তো প্রসেসগুলো, ডাইজেশন প্রসেসগুলো বা অ্যাবজর্পশন প্রসেসগুলো অনেক ডিলে হয়ে যাবে। তো এট এ টাইম বেশি জল না খাওয়াই ভালো। ধরুন আপনি অল্প অল্প করে 1 গ্লাস করে সারাদিনে খাচ্ছেন, এইভাবে আপনি খেতে পারেন। আমি আসবো ওই প্রশ্নগুলোতেও আসবো। এই যে আমি সবার প্রথমে বললাম, আপনি প্রথম থেকে জয়েন করেননি না আজকে, ওই জন্য আমি উত্তর দিয়ে দিয়েছি, আমি প্রথমেই এটা নিয়েই শুরু করেছি। ঠিক আছে, যখন ক্লাসটা পাবেন, রেকর্ডিং ক্লাসটা, বুঝতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এইখানে একটা চার্ট আমি দেখিয়েছি যেটা ওআরএস এর, মানে ওআরএস সলিউশনটা যেটা হয় ওরাল ডিহাইড্রেশন সলিউশন, এবং এটার মাধ্যমে যখন ডিহাইড্রেশনটাকে ট্রিট করা হয় সেই প্রসেসটাকে বলা হয় ওরাল রিহাইড্রেশন থেরাপি। ঠিক আছে, দুটো আলাদা। ওরাল রিহাইড্রেশন থেরাপি হচ্ছে প্রসেসটার নাম, আর যেটা দিয়ে ট্রিটমেন্টটা করা হচ্ছে তার নাম হচ্ছে ওআরএস বা ওরাল রিহাইড্রেশন সলিউশন। এটা ওআরএসটা হচ্ছে মেথডটা, মানে মিডিয়ামটার নাম, যেই সলিউশনটা দিয়ে আমি ট্রিটমেন্ট করছি তার নাম হচ্ছে ওআরএস বা ওরাল রিহাইড্রেশন সলিউশন। এবং এই যে প্রসেসটা, আমি যেই প্রসেসের মাধ্যমে আমি ডিহাইড্রেশনটাকে প্রিভেন্ট করার চেষ্টা করছি সেই প্রসেসটাকে বলা হবে ওরাল রিহাইড্রেশন থেরাপি। ওকে, সেটা আমরা নরমালি ওআরএস প্যাকেট, মানে পাউডার ফর্মে আমরা কিনতে পারি, আমরা এখন ওআরএস এর টেট্রা প্যাক হয়ে গেছে সেগুলোও আমরা কিনি। যদি ইমিডিয়েটলি বাড়িতে অ্যাভেলেবেল না থাকে তখন আমরা কিভাবে বানাই, সেটা হচ্ছে বাড়ির যা যা ইনগ্রেডিয়েন্টস রয়েছে সেটাতে আমরা ওআরএসটা বানাতে পারি। কিভাবে বানাতে পারি, 1 লিটার মানে প্লেন ড্রিঙ্কিং ওয়াটার, সেই 1 লিটার জলটাকে আগে ভালোভাবে আমাদের ফুটিয়ে নিতে হবে। ঠিক আছে, ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে যখন 1 লিটারটা পেলাম
সেই 1 লিটার জলের মধ্যে আমরা অ্যাড করব বেশি করে পটাশিয়াম। পটাশিয়াম আমরা আগের দিন জেনেছি, গরম জল না, ঠান্ডা হয়ে যাক, ঠান্ডা হয়ে যাওয়ার পর তার মধ্যে আমরা কি অ্যাড করব, বেশি করে পটাশিয়াম অ্যাড করব। পটাশিয়াম আমরা কিসের মধ্যে পেয়েছিলাম, সুগারের মধ্যে। তাহলে সুগারটা আমাকে বেশি ইউজ করতে হবে, অলমোস্ট 6 টিস্পুন আমরা সুগারটাকে অ্যাড করব, কারণ ইন্ট্রাসেলুলার ফ্লুইডের পার্সেন্টেজ আমাকে বাড়াতে হবে এবং এক্সট্রাসেলুলার ফ্লুইডটা খুব সামান্য দেব, অর্থাৎ সোডিয়াম বা সোডিয়াম ক্লোরাইড দেব জাস্ট 1 চিমটে, মানে হাফ টিস্পুন, সেটা আমরা দেব সোডিয়াম ক্লোরাইড নিয়ে ভালো করে গুলে সেটা আমরা প্রতি 10 মিনিট 15 মিনিট, মানে টাইপস অফ দি ডিহাইড্রেশন বা মানে কতটা সিভিয়ার রয়েছে ডিহাইড্রেশন ওটার উপরে ডিপেন্ড করে আমরা প্রতি 15 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা অন্তর অন্তর এই ওআরএসটাকে আমরা দিতে থাকবো। ঠিক আছে, সেটাতে কি হবে, ইমিডিয়েটলি কিন্তু আমাদের এই যে ডিহাইড্রেশনটা হয়েছিল এটাকে প্রিভেন্ট করা যাবে। ওকে, এবার যে প্রশ্নটা নিয়ে মানে সবার খুব কনফিউশন থাকে যে খাওয়ার কতক্ষণ পরে জল খাবো, কেন জল খাওয়া উচিত নয় খাবার পরে, তার কারণ যেটা বললাম যে যখন আমরা খাবার খাচ্ছি বা আমরা কোনো একটা খাবার দেখছি, যখন রান্না হচ্ছে বা খাবারটা আমার প্লেটে করে আমার সামনে এলো, তখন থেকে আমার বডি নিজেকে প্রিপেয়ার করতে শুরু করে, তার এনজাইম সিক্রেশন গুলো স্টার্ট হতে শুরু করে। সেই অবস্থায় যখন আমরা জল খাচ্ছি এনজাইম গুলো ডাইলিউট হয়ে গেল, পাতলা হয়ে গেল। সেটা আপনি 1 গ্লাস জলের মধ্যে 2 চামচ চিনি দিলে যতটা মিষ্টি হবে, সেই 2 চামচ চিনি আপনি যদি 1 বালতি জলের মধ্যে দেন, মিষ্টি হবে না, আপনার মিষ্টি টেস্ট লাগছে না। সেম জিনিসটা আমার বডিতে হচ্ছে, যখন এনজাইম সিক্রেশন হচ্ছে সেই অবস্থায় যদি জল খেয়ে দিচ্ছি, এনজাইমগুলো ডাইলিউট হয়ে গেল। খাবার দাবার খেলাম, কিন্তু এনজাইমগুলো যেহেতু পাতলা হয়ে গেছে, ও অ্যাট এ টাইম কিন্তু ওই খাবারগুলোর উপরে কাজ করতে পারলো না, ফলে আমার ডাইজেশনটা ডিলে হতে থাকলো। যেই ডিলে হতে থাকলো তখন কি হলো, আমার গ্যাস হচ্ছে, অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে, একটা গা বমি ভাব দেখা দিচ্ছে, কনস্টিপেশন হতে পারে, ডায়রিয়া হতে পারে, বেশ কিছু সমস্যা দেখা গেল। সেটা খাবার ইমিডিয়েট আফটার, মানে ইমিডিয়েট বিফোর বা ইমিডিয়েটলি আফটার হ্যাভিং ফুড, দুটো ক্ষেত্রেই হতে পারে। খাওয়ার মাঝে যখন জল খাচ্ছি তখনও হতে পারে, কারণ তখনও এনজাইম সিক্রেশন চলছে। তাহলে জলটা আমরা কখন খাবো? জল আমরা খাবার মানে অন্তত পক্ষে 20 থেকে আধ ঘন্টা আগে বা পরে আমরা জলটা খাবো। তাতে কি হবে, আমার এনজাইমস গুলো ফুডের সাথে খুব ভালোভাবে মিক্স আপ হতে পারবে। ঠিক আছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকের জন্যই জানাটা। ওকে, এই কোয়েশ্চেন্স গুলোই মেইনলি থাকে। এবং ডিহাইড্রেশন হলে বেসিক্যালি কি হয়, কি আমাদের প্রচন্ড উইকনেস লাগছে, মাথা ঘোরাচ্ছে, হাত পা ঝিনঝিন করছে, কোনো কাজ করতে পারছি না, কোনো কিছু ভাবতে পারছি না, এই ধরনের বেশ কিছু সমস্যা দেখা যায়। বোঝা গেল? এইটাই মোটামুটি আমাদের ওয়াটার থেকে জানার, অ্যাজ আ নিউট্রিয়েন্ট আমাদের ওয়াটার থেকে এই জিনিসগুলোকেই জানতে হবে। অলরাইট, আর 1 চিমটে নুন দেবো, হাফ চামচ নুন দেবো। সারাদিনের জন্য নয়, মানে আবারও বলছি যে বেসড অন দি সিভিয়ারিটি অফ দি ডিহাইড্রেশন, যদি প্রচন্ড ডায়রিয়া হয়েছে, ভমিটিং হয়েছে, শরীর একদম ঝিমিয়ে গেছে, তো সেই অবস্থায় সারাদিন ধরে 1 লিটার জলটাকে দেওয়ার কোনো মানে হয় না। 15 মিনিট অন্তর 1 সিপ করে করে আমাদেরকে ওটা নিতে হবে, 1-2 সিপ করে করে নিতে হবে সেটা। বাচ্চাদের ক্ষেত্রে এটা ভীষণ কমন হয়, তার বদলে ওআরএসটা দেবো। আপনি আগে 1 লিটার বানান, ওটা আগে শেষ হোক, তারপরে আবার বানাতে হবে। একবারে বানিয়ে আমরা সারাদিনের জন্য রাখবো না, ঠিক আছে? অল্প অল্প করে বানিয়ে তাকে দিতে হবে। খান, কোনো অসুবিধা নেই। অনেক ক্ষেত্রেই হয়, অনেকে ওআরএস এর টেস্টটা পছন্দ করেন না, তো ওই জন্য ওআরএস ধরুন 2 সিপ নিলেন, তারপর একটু নর্মাল জল নিয়ে নিলেন, এটা করতে পারেন। তখন বাড়াতে হবে। 4 লিটার যেটা বলছি সেটা তো নর্মাল জেনারেল রিকোয়ারমেন্ট বলছি। যখন ডিহাইড্রেশন হচ্ছে তখন অ্যামাউন্টটা বাড়াতে হবে আমাকে। 4 লিটারটা আপনারা মাথায় ধরবেন না, আমি জেনারেলি বলেছি 4 লিটার, কিন্তু বডি ওয়েট অনুযায়ী যে ক্যালকুলেশনটা বললাম, সেই বডি ওয়েট অনুযায়ী আপনাদের ওয়াটার রিকোয়ারমেন্টটা ইন্ডিভিজুয়ালাইজ করতে হবে। বোঝা গেল?
টিস্পুন, কারণ ইন্ট্রাসেলুলার কম্পার্টমেন্ট বাড়াতে হবে। আফটার মিল বলে কিছু নয়, আফটার মিল ওয়াটার ইনটেক, আফটার মিল বা বিফোর মিল মোটামুটি চেষ্টা করবেন 20 থেকে 30 মিনিট আগে বা পরে জলটা খেয়ে নেওয়ার। হ্যাঁ হ্যাঁ, যদি কারো ডায়াবেটিস অনেক বেশি থাকে সেক্ষেত্রে তাদের সুগার কনজাম্পশনটা কম হবে, ঠিক আছে? তবে খুব বেশি কম করার দরকার নেই, কারণ যেহেতু বডি থেকে ওয়াটার বেরিয়ে যাচ্ছে সেখানেও কিন্তু সুগার ফল করে। খুব বেশি কম করার দরকার নেই, আমরা ম্যাক্সিমাম হয়তো 3 to 4 টিস্পুন দিতে পারি তাকে। এবং খুব ভালো হয় যদি বাড়িতে যদি গ্লুকোজ মনিটরিং ডিভাইসটা যদি থাকে তাহলে খুব ভালো হয়, তাহলে আমরা ইমিডিয়েটলি তার সুগার চেক আপ করে তারপরে তাকে আমরা ওআরএস সলিউশনটা দেব। আর বলুন, আর কিছু ডাউট বলুন। বলুন বলুন। হুম 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 করবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো এবার আমাদের লার্জ ইন্টেস্টাইনে চলে এলো। হ্যাঁ হ্যাঁ, মিনারেলের ভিডিও ক্লাস না বোধহয় এখনো আসেনি বোধহয়। হুম হুম, কোন ধরনের জল বলতে? না না, ওরকম কোনো ব্যাপার নেই, ওরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? আমরা তো বুঝতে পারি না কোন জলের মধ্যে কতটা মানে ইমপিউরিটিস রয়েছে, সেটা তো আমরা বুঝতে পারি না। বেটার হয় কি জলটাকে যদি আমরা ফুটিয়ে খেতে পারি বা পিউরিফাই করে খেতে পারি, এটা যদি হয় তাহলে তার মধ্যে ইমপিউরিটিসগুলোকে আমরা ভালোভাবে নষ্ট করে দিতে পারবো। এবং মানে ফুটিয়ে খাওয়া মানে একটা জলকে যদি আমরা মিনিমাম ধরুন 20 মিনিট যদি তাকে ফোটাই ভালোভাবে, তাহলে বলা হয় কি তার মধ্যে ইমপিউরিটিসগুলো নষ্ট হয়ে যায় পুরোটা, এটা বলা হয়। হুম হুম হুম, না না, এরকম বলা যায় না, ওইরকম কিভাবে কিছু বলা যায়, এগুলো সবটাই মার্কেটের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? সেরকম কোনো প্রয়োজনীয়তা নেই। অ্যালকালাইন ওয়াটার নেওয়া মানে হচ্ছে আমাদের বডিতে এমনি অনেকটা অ্যাসিডিক থাকে, তো সেটাকে কিছুটা নিউট্রিলাইজ করা, এইটাই, আলাদা কিছু না। হুম, পটাশিয়াম, পটাশিয়াম জাতীয় খাবারটাকে কম খেতে বলা হয় সেক্ষেত্রে। হুম হুম, হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। হুম 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 হুম, ওআরএস কেনাও যা বাড়িতে বানানোও তাই, সেটা হচ্ছে পটাশিয়ামটা নেওয়া, ঠিক আছে? পটাশিয়াম ক্লোরাইডটাকে ইনক্লুড করা। এবার আপনি তো চিনিটা বাকি সময় খাচ্ছেন না, ওআরএস যেটা, ওআরএসটা হচ্ছে আমাদের ইমিডিয়েট অ্যাকশনের জন্য, বডিকে ইমিডিয়েটলি রেজিস্ট করার জন্য, বোঝা গেছে? এবার অনেক পটাশিয়াম রিচ ফুডও হয়, যেহেতু পটাশিয়াম রিচ ফুড, যেরকম ধরুন কলার মধ্যে প্রচুর পটাশিয়াম থাকে, কিন্তু আমরা কলাটাকে তো আর জলের মধ্যে মিশিয়ে খেতে পারবো না, কিন্তু সেই মুহূর্তে যেহেতু বডি ডিহাইড্রেটেড হয়ে গেছে, আমার প্রয়োজন জল, এবং জলের মাধ্যমে কিভাবে আমি সোডিয়াম পটাশিয়াম দেবো সেটা আমায় ভাবতে হবে। তাহলে এমন কিছু পটাশিয়াম রিচ জিনিস আমাকে দেখতে হবে যেটা জলের মধ্যে গুলে যায়। সেই কারণে নুন চিনি ইজ দ্য বেস্ট ওয়ে টু প্রিভেন্ট দ্য ডিহাইড্রেশন, যেহেতু এটা সবার বাড়িতে অ্যাভেলেবল থাকে।
না, চিনিটা ইউজুয়ালি আমরা নেব না, সবসময় আমরা নেব না, কারণ চিনি আলটিমেটলি আমাদের বডি যখন ওটাকে পুড়িয়ে দিচ্ছে কার্বনে তৈরি করে দিচ্ছে ওটা, ঠিক আছে? তো কার্বনটা আমাদের বডির জন্য কোনো গুড এফেক্ট দেয় না, সেই জন্য নেব না। কিন্তু ইমিডিয়েট অ্যাকশনের জন্য, কারণ আপনি যদি ওই মুহূর্তে আপনার ডিহাইড্রেশন প্রিভেন্ট না করেন তাহলে দ্যাট ক্যান লিড টু ডেথ অ্যাজ ওয়েল, ঠিক আছে? আমাদের পুরো ব্রেন ডেথ হয়ে যাবে, ব্রেন ড্যামেজ হয়ে যাবে। তো সেটাকে আমাকে ইমিডিয়েটলি পয়েন্ট আউট করতে হবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, হ্যাঁ, এবং সব থেকে বড় কথা, আমাদের ব্রেনের ফুড হচ্ছে গ্লুকোজ। তো গ্লুকোজ যদি ইমিডিয়েট না পাই, ব্রেন কাজ করবে না। বলি ওইগুলো ওইভাবে কিছুই ওগুলো মানে কি বলবো, ওইগুলো ওইভাবে কিছু বোঝা যায় না, হ্যাঁ, কারণ ওগুলো সবটাই কেমিক্যাল প্রসেস। আমরা বাড়িতে থেকে ওগুলোর টেস্টিং কোনোভাবেই করতে পারি না, ঠিক আছে? ওগুলো যা কিছু সব কেমিক্যাল প্রসেস। এই যে ধরুন বিভিন্ন ধরনের যে পিউরিফায়ারগুলো রয়েছে, ওয়াটার পিউরিফায়ার যা কিছু রয়েছে, সেগুলোর মধ্যে এই টেকনোলজিসগুলো ইনকর্পোরেট করা থাকতে পারে, বা কেমিক্যালি ল্যাবে সেগুলো টেস্ট করা যেতে পারে, বাড়িতে সেগুলো বোঝা যায় না। হুম 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 আচ্ছা, বুঝতে পেরেছি। রিভিশন টেস্ট বলছেন, বুঝেছি। ঠিক আছে, দেখা যাক, ওটা আস্তে আস্তে হবে, কোনো অসুবিধা নেই। পড়ার মাঝে মাঝেও সেটা হতে পারে, পড়ার পরেও হতে পারে, ঠিক আছে? কোনো ব্যাপার না। হুম এটা কি মাস? এটা মার্চ, তো মোটামুটি আরো 1 মাস ধরুন, 3টে মাস আপনাদের ক্লাস হোক, তো 3 মাসের মাথায় এক্সামটা নেব। ওই ধরুন এপ্রিলের লাস্ট উইকে বা মে মাসের ফার্স্ট উইকে এক্সাম হতে পারে। আমি বলে দেবো, সব বলে দেবো। আগে ওয়াটার অবধি তো পড়ানো হলো, এরপরে সব বলে দেবো। হুম এবং তার আগে এক্সামের আগে রিভিশন ক্লাসও দেবো আমি, কোনো অসুবিধা নেই সেটাতে। কারণ অনেকদিন আগে যেগুলো পড়ানো হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ অনেকদিন আগে যেহেতু পড়ানো হয়েছে সব ভুলে গেছেন, রিভিশন ক্লাস আরেকবার দেওয়া হবে, কোনো চিন্তা নেই। ওকে, আর কোনো বক্তব্য বলুন? ধরে রাখা আছে মানে ইউরিন আউটপুট হচ্ছে না, মানে সেখানের মধ্যে যে মানে ধরুন ওয়েস্ট প্রোডাক্টগুলো, ইউরিনের মধ্যে তো টক্সিনসগুলো বেরোয়, তো সেই ওয়েস্ট প্রোডাক্টগুলো জমে থাকতে পারে আপনার ইউরিনে, ব্লাডারের মধ্যে জমে থাকছে। সেটা যদি অনেক দিন ধরে হতে থাকে, তখন সেটা আস্তে 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 সেখানে একটা হার্ড সাবস্টেন্স ক্রিয়েট হতে পারে, মানে ছোট ছোট স্টোন ক্রিয়েট হতে পারে। যদি অনেকক্ষণ সময় ধরে আপনি ধরুন ইউরিনটা ধরে রাখছেন, তার মানে তার মধ্যে যে ইউরিয়াটা রয়েছে বা আরো যে যে নিউট্রিয়েন্টস, মানে নিউট্রিয়েন্টস বলবো না, আরো যে যে টক্সিনসগুলো রয়েছে, সেইগুলো জমে 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 ওটা একটা হার্ড সাবস্টেন্স ক্রিয়েট করতে পারে, বুঝছেন? বলুন বলুন।
দুধ খাচ্ছে, তাতে কি বাড়ছে? হ্যাঁ, দুধ তো হাইলি অ্যাসিডিক, তো ওনার মিল্কটা হজম হচ্ছে না, সেই জন্য বেড়ে যাচ্ছে, অ্যাসিডিটি হচ্ছে। মিল্কটাকে অ্যাভয়েড করতে হবে তাহলে, যদি মিল্ক খেলে, মানে ল্যাকটোজ ইনটলারেন্স আছে, ঠিক আছে, ল্যাকটোজটা ডাইজেস্ট হচ্ছে না, তো সেক্ষেত্রে মিল্কটা অ্যাভয়েড করতে হবে। অন্যান্য যা যা ক্যালসিয়াম রিচ ফুড আছে সেগুলোকে ইনটেক করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, বোঝা তো যাবে, বোন ডেন্সিটিটা কতটা পুয়ার হয়ে গেছে সেটা তো বোঝা যাবে। হ্যাঁ, এক্সরে করতে বলেছেন, মানে কোনো হাড় ডেন্সিটিটা কমে গেছে কিনা, বা ধরুন হাড় ক্ষয় হয়েছে কিনা, সেগুলো তো বোঝা যাবে, অবশ্যই বোঝা যাবে। হুম, 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 হুম। পায়ের যে একটু ব্যথা আছে, মানে শরীরে ডিটক্সিফিকেশন হচ্ছে না, ঠিক আছে, এক্সট্রা পিউরিন সব জমে যাচ্ছে বডিতে, পায়েতে গিয়ে জমছে, ডিটক্সিফিকেশন হচ্ছে না। বডি ডিটক্সিফিকেশন করতে হবে, প্রচুর জল খেতে হবে, এবং তার সাথে ফাইবার রিচ ফুড খেতে হবে। কোনো রকমের ওই মানে এমন কোনো ফুড খাওয়া যাবে না দ্যাট উইল টেক মোর টাইম টু বি ডাইজেস্টেড, সেই ধরনের কোনো ফুড খাওয়া যাবে না। প্রচুর জল খেতে হবে, জলটা ভীষণ ইম্পর্টেন্ট, জল খেতে হবে, আর ফাইবার রিচ সব ফ্রুটস ভেজিটেবলস এইগুলো নিতে হবে, তাহলে আস্তে আস্তে বডি ডিটক্সিফিকেশনটা হবে। তাই তাই কারণ পায়ের কাছে এসেই, পায়েতে এসেই সমস্ত টক্সিনস সব পায়ে এসে জমা হয়, ঠিক আছে, তখন ব্যথাটা হয়। এবার যারা ধরুন আপনার যারা ফিওনা হার্বালসের সাপ্লিমেন্টেশন যদি কেউ ইউজ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে কোলন ডিটক্সিফিকেশন দিতে পারেন। আর কোনো বক্তব্য বলুন, বলুন। না, এরকম কোনো ব্যাপার নেই। না, ভাত রুটি খাওয়া কমে গেলে শরীর মোটেই খারাপ হবে না, কারণ সেই জায়গায় আপনাকে সেই রকম খাবারটা খেতে হবে, ভাত রুটির পরিবর্তে যে খাবারগুলো আপনাকে এনার্জি দেবে এবং তার সাথে নিউট্রিয়েন্টসটা দেবে। হুম, কার্বোহাইড্রেট তো আমরা সব খাবার থেকে পাবো, মানে যাই খাবার খাই না কেন সেই প্রত্যেকটা থেকে আমরা কার্বোহাইড্রেট পাবো, কারণ ফুড তো নিতে হবে। এবং কার্বোহাইড্রেটটা আমরা আলাদা করে স্পেসিফাই করতেই পারবো না। কেন পারবো না, কনসেপ্টটা বুঝুন প্রত্যেকে। আমরা খাবারটা কোথা থেকে খাচ্ছি? আমরা প্লান্ট সোর্স থেকে খাচ্ছি, তো প্লান্ট সোর্সের একমাত্র তাদের ফুড হচ্ছে কার্বোহাইড্রেট, ঠিক আছে, গ্লুকোজ। এবার কোনো একটা উদ্ভিদ সে গ্লুকোজ ছাড়া তো বাঁচতেই পারবে না, আপনি সেই উদ্ভিদের ফল ফুল পাতা যা ইচ্ছা খান, তার মধ্যে তো কার্বোহাইড্রেটটা রয়েছে, না হলে তো সেই গাছটাই মরে যেত, আপনি তো তার থেকে ফুল ফল পাতা কাণ্ড কিচ্ছু পেতেন না, তার মধ্যে তো অবশ্যই কার্বোহাইড্রেট রয়েছে। ফলে আপনি যাই প্লান্ট সোর্স খাবেন না কেন তার মধ্যে কার্বোহাইড্রেট থাকবে। সেকেন্ড, আমি যদি অ্যানিমাল ফুডের কথা বলি, অ্যানিমাল ফুড তো আবারও সেই একই জিনিস, আমাদের বডিতে তো কার্বোহাইড্রেট রয়েছে, কারণ অ্যানিমালস যে অ্যানিমাল ফুড আপনি খাচ্ছেন সেই অ্যানিমালটা তো ওই প্লান্ট ফুডটাই খাচ্ছে, সে তো তার বডিতে কার্বোহাইড্রেট বা গ্লুকোজটাকে জেনারেট করে নিয়েছে অলরেডি, ঠিক আছে। তো যে ধরনেরই ফুড আপনি নিচ্ছেন না কেন প্রত্যেকটার মধ্যে কার্বোহাইড্রেট থাকবে, এক্সেপ্ট অয়েল, ঘি বাটার অয়েল এগুলো বাদ দিয়ে বাকি সব কিছুর মধ্যে কার্বোহাইড্রেট রয়েছে। হুম, হুম, বলুন। হুম, প্রেশার কিরকম? হুম, হুম, প্রেশার চেক করেছেন কখনো? প্রেশার চেক করবেন,
যেই সময় আপনার এইরকম সিচুয়েশনটা হচ্ছে, আপনি ভাববেন সারাদিনে আপনি কি কি ধরনের খাবার খেয়েছেন, এমন কোন খাবার খেয়েছেন যেটা ডাইজেস্ট হতে টাইম লাগছে বেশি, অতিরিক্ত প্রোটিন খেয়েছেন বা অতিরিক্ত অ্যানিমাল ফুড খেয়েছেন বা হয়তো ফ্যাটি ফুড কিছু খেয়েছেন, বা খুব স্পাইসি ফুড, মানে নর্মাল হয়তো বাড়ির খাবারই খেয়েছেন কিন্তু সেটাকে খুব স্পাইসি বানিয়ে খাওয়া হয়েছে, অনেক মশলাযুক্ত জিনিস সেগুলো তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে খাওয়া হয়েছে, এরকম কোনো খাবার খাওয়া হয়েছে কিনা, বা সেই দিনকে প্রচুর টেনশন করেছেন কিনা, আপনি কোনো একটা বিষয় নিয়ে খুব প্যানিক ছিলেন কিনা, এই জিনিসগুলো ভেবে দেখবেন। এই প্রত্যেকটা কারণের জন্য আমাদের প্রেশারটা বেড়ে যায়। সেই মুহূর্তে হয়তো আপনার প্রেশারটা বেড়ে গেছিল, ঠিক আছে, ওই জন্য বডি যে মানে ব্লাডটা যেটা অ্যাকচুয়ালি ছড়িয়ে যাওয়ার কথা, পুরো হার্টের মাধ্যমে পুরো বডিতে ছড়িয়ে যাওয়ার কথা, সেটা হচ্ছিল না। সেটা ওই রিফ্লাক্স, যেরকম খাবার হজম না হলে কি হয়, খাবারটা বমি হয়ে বেরিয়ে আসে, তো ওটাও কাইন্ড অফ মানে সেরকমই আর কি, যেটা স্প্রেড আউট হওয়ার কথা, ওই অবস্ট্রাকশনস গুলোর জন্য সেটা স্প্রেড আউট হচ্ছিল না বডিতে, তার ফলে সেটা বেরিয়ে আসার চেষ্টা করছিল। বলুন। এটা আমি এর আগের দিন বলেছিলাম একদিন, ওইটা অ্যানিমিয়ার জন্য হতে পারে, মানে হিমোগ্লোবিন লেভেল যদি কম থাকে তাহলে হতে পারে, প্রেশার যদি লো থাকে তাহলে হতে পারে, খুব যদি টেনশন করছেন সেক্ষেত্রেও হতে পারে, এবং বডি যদি ডিহাইড্রেটেড থাকে তাহলে হতে পারে, আপনার যদি ডাইজেশন না হয় ঠিক করে তাহলে হতে পারে, অনেক কারণ হয় সেগুলোর। হুম হোয়াইট ডিসচার্জটা ভীষণ নর্মাল বিষয় একটা, ঠিক আছে, ওটা মানে প্রিভেন্ট করার কোনো প্রয়োজনীয়তাই নেই, ওটা ভীষণ নর্মাল জিনিস। হ্যাঁ, তো ওটা তো একটা নর্মাল প্রসেস, ওটার সাথে কোনো সম্পর্কই নেই এটা, ঠিক আছে। হুম 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 অ্যানিমিয়া, লো প্রেশার, লো হিমোগ্লোবিন লেভেল, ইমপ্রপার ডাইজেশন মানে ইনডাইজেশন, হ্যাঁ, এগুলোর কারণেই হতে পারে মেনলি, বা প্রচন্ড স্ট্রেস, সেগুলোর কারণে। ওকে, আর কারোর কিছু জিজ্ঞাসা নেই তো আশা করি, তাহলে আজকের মতন ক্লাসটা এন্ড করব। বলুন। আমি দুজনের কথা একটাও কিছু বুঝলাম না। হুম হ্যাঁ, এক্সেস লেভেলের হয়ে যাচ্ছে মানে আপনার বডি থেকে ইনডাইজেস্টেড নিউট্রিয়েন্টস গুলো বেরিয়ে যাচ্ছে, প্রোটিনস গুলো সব বেরিয়ে যাচ্ছে, তখন কি হয়, আমাদের বডি উইক হয়ে পড়ে অনেক বেশি। তো এটাও ওই বডি যদি অতিরিক্ত হিটেড হয়ে যায় তখন হয়। তো বডিকে ঠান্ডা রাখতে হবে, যে কোনো কারণেই হোক শরীরকে ঠান্ডা রাখতে হবে। যখন আপনার ইরিটেশন হবে না, ঠিক আছে, যেই মুহূর্তে দেখছেন আপনার ইরিটেশন হচ্ছে, তার মানে বুঝতে হবে ওটা আপনার শরীর থেকে বেশি সিক্রেশন হচ্ছে। ইউজুয়ালি তো সব সময় মানে সারা বছর সারা মাস তো হোয়াইট ডিসচার্জ হয় না, ইউজুয়ালি হতে কখন হয়, মেনলি ধরুন পিরিয়ড মানে মেনস্ট্রুয়াল সাইকেলের আগে ম্যাক্সিমাম টাইমে হোয়াইট ডিসচার্জটা হয়, সেটাও কিন্তু আপনার বডিকে প্রিপেয়ার করার জন্য, এই মিউকাস মেমব্রেনগুলোকে শরীর থেকে ডিসচার্জ করার জন্য, তো সেটা একটা নর্মাল ফিনোমেনা, ঠিক আছে। যদি সারা মাস ধরে ধরুন প্রচুর হোয়াইট ডিসচার্জ হচ্ছে, তখন বুঝতে হবে যে সেটা আপনার শরীর থেকে এক্সট্রা নিউট্রিয়েন্টস যেগুলো সেগুলো বেরিয়ে যাচ্ছে। সেটা নর্মাল, ঠিক আছে। আর আর বলুন, কিছু বলছিলেন একজন। হ্যাঁ, ওআরএস হচ্ছে সলিউশনটার নাম, যেটা খাওয়ানো হচ্ছে, যে লিকুইডটা খাওয়ানো হচ্ছে সেটার নাম হচ্ছে ওআরএস। আর এই যে পদ্ধতিটা, যে পদ্ধতির মাধ্যমে আমি এই শরীরের মানে শুষ্কতাটাকে
প্রিভেন্ট করতে চাইছি, প্রতিরোধ করতে চাইছি, সেই পদ্ধতিটার নাম হচ্ছে ORT, থেরাপি। টি মানে হচ্ছে থেরাপি, থেরাপি মানে আমরা সবাই জানি একটা চিকিৎসা পদ্ধতি, আর এস মানে হচ্ছে সলিউশন। ঠিক আছে, বোঝা গেছে তো? হ্যাঁ, এই ক্লাসটার মধ্যে যেগুলো যেগুলো বললাম প্রত্যেকটাই এই পিপিটির মধ্যে দেওয়া রয়েছে। একই জিনিস তো বারবার লিখে খুব একটা লাভ নেই, তো যখন আপনারা পিডিএফটা পাবেন, পড়বেন, বুঝতে পারবেন। বললাম তো এই পিডিএফটার মধ্যেই সবগুলো দেওয়া রয়েছে, যেগুলো লিখিয়ে করানো সেইগুলো লিখিয়ে করাই, যেগুলো হয়তো পিডিএফ এর মধ্যে নেই বা যে জিনিসগুলো বোঝাতে হবে, কিন্তু যেগুলো অলরেডি পিডিএফ এর মধ্যেই দেওয়া রয়েছে সেগুলো তো আর লেখানোর কোনো প্রয়োজন নেই। যখন আপনারা পিডিএফটা পাবেন, পিডিএফটা একদিকে দেখবেন এবং আমার রেকর্ডিংটা চালাবেন, দেখবেন পুরো ক্লাসটা আরো বেটার আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, এটা আপনার প্রথম ক্লাস, আচ্ছা সেই জন্য হয়তো বুঝতে পারছেন না। আচ্ছা, আর আর কোনো বক্তব্য এই আজকের টপিকটা নিয়ে? আপনার কোনো বক্তব্য আছে? আচ্ছা, এটা আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, খেতে পারেন, হালকা গরম জল খেতেই পারেন। আমরা সকালবেলা এমনি আমাদের বডি মেটাবলিজম হাই থাকে, মানে বিএমআরটা বেশি থাকে, ঠিক আছে? তো সেই অবস্থায় যদি আরো একটু গরম জল খান, কোনো অসুবিধা নেই, বডি আর একটু হিট হবে, মেটাবলিজমটা ইমপ্রুভ করবে আর একটু বেশি, কোনো অসুবিধা নেই, খেতেই পারা যায় গরম জল। ইনফ্যাক্ট আমি নিজেও তাই খাই, কোনো প্রবলেম হয় না। ওকে, ঠিক আছে, চলুন তাহলে আজকের মতন এই ক্লাসটাকে এন্ড করা যাক।